আমার জীবনে অনেক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, এ কথা তোমরা জানো। তবে আজ যে গল্প শোনাবো তা আমার জীবনের প্রথম দিকের ঘটনা। তখন গৃহত্যাগ করে সন্ন্যাসী সঙ্গ ওই বার কয়েক করেছি, কিন্তু কোথাও মন টিকছিল না। ফলে পথকেই বেছে নিয়েছিলাম সঙ্গী হিসেবে। বলে থামলেন নীলাম্বর তান্ত্রিক। চায়ের কাপে মৃদু একটা চুমুক দিলেন। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। আমরা তিনজন যখন নীলাম্বর তান্ত্রিকের ঘরে ঢুকলাম, তখনই আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল। এমন দিনে ভূতের গল্প শুনতে মন চায়। সে কথা বলতেই নীলাম্বর তান্ত্রিক বললেন, তোমরা কি শুধু গল্প শুনতেই আমার বাড়ি হানা দাও নাকি? আমরা মুখ টিপে হাসলাম। এ কথার উত্তর হয় না, বা বলা ভালো উত্তর দেওয়া সৌজন্যের নয়। গল্পের গন্ধেই যে নীলাম্বর তান্ত্রিকের বাড়িতে আমরা হানা দিই, এ কথা কিঞ্চিত সত্যি। তবে শুধু গল্পের লোভেই নয়, নীলাম্বর তান্ত্রিক মানুষটিকেও আমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগে। তার একটা কারণ অবশ্যই তার জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা। তবে আরও একটা ব্যাপার আছে। নীলাম্বর তান্ত্রিকের চরিত্রের সবথেকে আকর্ষণীয় হল তার বাগ্মিতা এবং ধ্যান। তিনি হিন্দু দেবদেবী মানলেও অনেক সময় কোনো এক অজানা শক্তির উদ্দেশ্যে জপ করেন। তার রহস্য সম্বন্ধে আজ পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু মানুষটির প্রতি শ্রদ্ধা জাগে। নীলাম্বর তান্ত্রিককে তান্ত্রিক বলছি বটে, তবে সামনে থেকে দেখলে ঠিক বিশ্বাস হবে না কথাটা। কারণ তিনি যে পোশাক পরে থাকেন তার সঙ্গে পূজারী মানুষদের মিল আছে, তান্ত্রিকের নয়। অবশ্য তিনি নিজেই বলেন, সাধু সঙ্গ করেছি মানে তান্ত্রিক নই। আমার মধ্যে নাকি লক্ষণ ছিল। বেশ কিছু সিদ্ধ পুরুষ আমাকে দেখে কথা বলেছেন, কিন্তু কোনোদিনই নিরবচ্ছিন্ন সাধনার পথকে বেছে নিতে পারিনি। ভিতর থেকে তীব্র তাগিদটাই অনুভব করিনি। এ কথা শুনে অনিশ বলেছিল, আচ্ছা, আপনি কখনো সব সাধনা করেননি? মৃদু হেসেছিল ভৈরব তান্ত্রিক। তা করেছি। ভয় করেনি? জিজ্ঞেস করেছিল শিশির। ওর আবার পরলোক নিয়ে বিশাল আগ্রহ। ও নীলাম্বর তান্ত্রিকের গল্পগুলো এত মন দিয়ে শোনে যে নীলাম্বর তান্ত্রিক ওর ওপর বেশ প্রসন্ন। শিশিরের প্রশ্ন শুনে তিনি বলেছিলেন, বরাবরই ডান পিঠে বলে দুর্নাম ছিল। কোনোদিন কোনো কিছুর পরোয়া করিনি, তাই সব সাধনার কথা ভেবে প্রথমে মোটেই ঘাবড়াইনি। কিন্তু সবের উপর বসে ওই অন্ধকার রাত্রে বুকের মধ্যে যে টিপ টিপ করেনি তা বললে মিথ্যাচার হবে। যাই হোক, এবার আমাদের তিনজনের কথা একটু ছোট করে বলে নিই। আমি, শিশির আর অনিশ তিন বন্ধু কলকাতা মেডিকেল কলেজের 3rd ইয়ারে পড়ি। নীলাম্বর তান্ত্রিকের সঙ্গে আমাদের পরিচয় হয় খুবই আকস্মিকভাবে। দিনটা ছিল শনিবার। হোস্টেলে ফিরছিলাম তিনজন। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি নামল। নীলাম্বর তান্ত্রিকের বাড়ির কাছ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎই, এদিকে একবার শুনবে, এই কথাটা শুনে চমকে ঘুরে দাঁড়ালাম। সেদিন প্রথম দেখেছিলাম সেই দিব্য পুরুষকে। স্মিত হেসে বলেছিল, আমার বাড়িতে কিছুক্ষণ বসে যাও, পরিবেশ সুবিধের নয়। প্রথমে সম্মত না হলেও পরে নীলাম্বর চক্রবর্তীর পীড়াপিড়িতে বাধ্য হয়েছিলাম বসতে। তিনি সেদিনও তার এক আশ্চর্য জীবনের অভিজ্ঞতা আমাদেরকে শুনিয়েছিলেন। পরের দিন কাগজে পড়েছিলাম যে জায়গা দিয়ে আমরা সেদিন ফিরতাম, সেখানে বাস অ্যাক্সিডেন্টে দুজন পথচারীর মৃত্যু হয়েছে। নীলাম্বর তান্ত্রিকের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে বলায় সেই দুর্ঘটনার ব্যাপার সেদিন জানতে পারিনি আমরা। তখন থেকেই মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভক্তি দুটোতে একেবারে মন ভরে গিয়েছিল।
তারপর থেকেই তার বাড়িতে নিত্য আনাগোনা। এখন মূল গল্পে ফিরি। আজ বৃষ্টির আবহাওয়া দেখে দুপুরের দিকে গিয়েছিলাম নীলাম্বর তান্ত্রিকের বাড়িতে। তারপর গল্প বলার জন্য আবদার। কিছুক্ষণ হাসি ঠাট্টার পর নীলাম্বর তান্ত্রিক উপরের কথাগুলো বললেন। তারপর বললেন, হাঁটতে হাঁটতে ময়ূরগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছালাম। ময়ূরগঞ্জ বর্ধিষ্ণু গ্রাম। আসল নাম অবশ্য ময়ূরগঞ্জ নয়। তোমাদের কাছে আসল নামটা গোপন করছি, কিছু মনে করো না। গৃহকর্তা যার বাড়িতে উঠেছিলাম, ঘটনাটা ঘটবার পর অনুরোধ করেছিলেন যেন এই ঘটনাটার ব্যাপারে গোপনীয়তা অবলম্বন করি। তাই জায়গা ও চরিত্রদের নামটা একটু পাল্টেই দিচ্ছি। এইটুকু শুনে অনিশ বলল, ঘটনাটা আদৌ ঘটেছিল কি? বলে বাঁকা হাসল। নীলাম্বর তান্ত্রিক ইশারাটা বুঝতে পারলেন। গায়ে না মেখে আবার শুরু করলেন। আমি যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধে নেমেছে। পথে পথে ঘোরার অভ্যাস থাকলেও টানা দুদিন হেঁটেছি। পথশ্রমে ক্লান্তিতে শরীর টানছিল না আর। গ্রামের বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত। একটা গুমটি দেখে বসলাম। দোকানদার ধার্মিক সাত্ত্বিক মানুষ, আমাকে নিজের যথাসাধ্য দিয়ে আপ্যায়ন করলো। আমি তার কাছে জমিদার বাড়ির ব্যাপারে জানতে চাইলে সে বলল, আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি ঠাকুরমশাই। আপনি আমাদের গ্রামে এসেছেন, এ তো বিরাট সৌভাগ্যের কথা। আমার সাধ্য থাকলে আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যেতুম, কিন্তু আমার যে সে সামর্থ্য নেই ঠাকুরমশাই, তাই পুণ্যি থেকে বঞ্চিত হচ্ছি। জমিদার বাড়িতে আপনার সঠিক আপ্যায়নের ব্যবস্থা হবে, চলুন। বলে লোকটা মলিন হাসল। আমার খারাপ লাগলো। এই দেশের রাস্তায় ঘুরে দারিদ্র্যের ভয়াবহতাকে অনুভব করছি, বুঝলে। এমন বহু গ্রামে গিয়েছি যেখানে মানুষ ঠিক মতো দুবেলা খেতে অবধি পায় না। দুঃখ আর দারিদ্রতাই তার নিত্য সঙ্গী। সেই শত কষ্টের মধ্যেই রোগা শরীরে হাসি মুখে তারা দিন রাত এক করে পরিশ্রম করে। তবে কোথাও গিয়ে হতাশ হতে হয়নি, কেউ কোনোদিন ফেরায়নি। বুঝলে শিশির, আমাদের দেশের মানুষ দরিদ্র হতে পারে, কিন্তু অতিথি নারায়ণ এ তারা আজও মনে রেখেছে। সেই যে বিদ্যাসাগর মহাশয়ের এক গল্প ছিল। আমি গলা খাগড়ে দিলাম। নীলাম্বর তান্ত্রিককে মাঝে মাঝে তত্ত্ব কথায় পায়, মূল গল্প থেকে সরে যান তিনি। তখনই এই পন্থা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নীলাম্বর তান্ত্রিক বোধহয় মৃদু লজ্জিত বোধ করলেন। অপ্রস্তুত হয়ে হেসে বললেন, মূল গল্প থেকে সরে যাচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, লোকটার কথা শুনে খারাপ লাগলো। বললাম, দেখো, পুণ্য থেকে বঞ্চিত হবে না তুমি। তোমার বাড়িতেই আজ রাতে আতিথ্য গ্রহণ করব আমি। এত রাত্রে আর জমিদার বাড়ি কি কাজ নেই। তুমি তোমার সামর্থ্য মতোই খাইও। আমার সব রকম খাওয়ার আর সব পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তোমার পুণ্য অর্জনের পথে বাধা হতে চাই না। বলে হাসলাম আমি। লোকটা তো সঙ্গে সঙ্গে জিভ কেটে বললেন, ছি, আপনি আমার বাড়িতে যে আতিথ্য গ্রহণ করতে চেয়েছেন, এই তো আমার পরম সৌভাগ্য ঠাকুরমশাই। আসুন আসুন। বলে দোকানের বাইরে বেরিয়ে এলো সে। ঝাঁপ বন্ধ করে আমাকে নিয়ে চলল বাড়ির দিকে। পূর্ণিমার রাত, চন্দ্রালোকে ভেসে যাচ্ছে চতুর্দিক। গ্রীষ্মের শেষ, আষাঢ় মাস আসতে বেশি দিন নেই। মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল। পথে যেতে যেতে লোকটা বলল, আমার নাম সীতারাম। তুমি কি একাই থাকো? জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ ঠাকুরমশাই,
বউটা বাচ্চা হতে গিয়ে মারা গেল। বাচ্চাটাও বাঁচতে পারলো না বেশি দিন। আমি কিছু বললাম না, খারাপ লাগলো লোকটার জন্য। সীতারাম জঙ্গলের পথ ধরল, বলল, এদিক দিয়ে তাড়াতাড়ি পৌঁছাবো। আমার কেন জানি ব্যাপারটা ভালো লাগলো না। অশুভ একটা চিন্তা যেন মনকে গ্রাস করছে। মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটবে, ঘটবেই। বললে বিশ্বাস করবে না, এমন আমার কখনো হয়নি। এর আগেও বিপদে পড়েছি বা অশুভ শক্তির কবলেও পড়েছি, কিন্তু এমন পূর্বাভাস পাইনি। সীতারাম কথা বলতে বলতে চলছিল, আমার কানে ঢুকছিল না তার বেশিরভাগ কথাই। অশুভ চিন্তায় আমার মনটা কেমন জানি আচ্ছন্ন হয়েছিল। জঙ্গলের মধ্যে কোনো শব্দ নেই। না, আমি জন্তু জানোয়ারের ডাকের কথা বলছি না। জঙ্গলের একটা নিজস্ব শব্দ আছে, বুঝলে? এই শব্দটা আমি বারবার টের পাই, কিন্তু এখানে তা পেলাম না। ফলে মনের অস্বস্তিটা বেড়ে উঠল আরো, আর তার সঙ্গে একটা অদ্ভুত গন্ধ। আমার মোটেই ভালো ঠিক ছিল না। বললাম, সীতারাম, তোমার বাড়ি কতদূর? সীতারাম বলল, আর বেশি দূর নয় ঠাকুরমশাই, এই কাছেই। কিছুটা এগিয়ে এসেছি। হঠাৎ একজন মহিলাকে দেখলাম হেঁটে যাচ্ছে। মহিলার পরনে লাল রঙের শাড়ি, কোলে কি যেন একটা নিয়ে হাঁটছে, আর অদ্ভুত একটা সুর গুনগুন করছে। এই দৃশ্য দেখে মানুষের ভয় পাওয়ারই কথা, কিন্তু আমি ভয় পেলাম না। এখন বুঝতে পারি সেদিন মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমি। তা না হলে সম্মোহিতের মতো এগিয়ে যেতাম না ওই মহিলার দিকে। আমি তার দিকে এক পা করে এগিয়ে চলেছি, আর ঠিক তখনই আমার হাতটা শক্ত করে চেপে ধরল সীতারাম। ঠাকুরমশাই, কোথায় যাচ্ছেন আপনি? ঘোর কাটতে বললাম। না মানে, সেই মহিলাকে আর কোথাও দেখতে পেলাম না। আশ্চর্য, চোখের নিমিষে যেন অদৃশ্য হয়ে গেছে। সীতারামের বাড়ি পৌঁছালাম। আমার সপাকের ব্যবস্থা করে দিল সে। রাতের খাবারের আয়োজন এমন কিছু নয়, কিন্তু সীতারামের যত্ন আত্মীতে কোনো ত্রুটি ছিল না। খাওয়া শেষ হলে তামাক নিয়ে বসলাম। হুকোয় টান দিয়ে নানা কথা জিজ্ঞেস করছিলাম সীতারামকে। সেও নানান কথা বলছিল আমার সঙ্গে। রাত্রি গভীর, চারদিক নিস্তব্ধ। আমি জিজ্ঞেস করলাম, তুমি ওই মহিলাকে দেখতে পাওনি? না, তবে অনুমান করতে পারি। গ্রামে কয়েকদিন ধরেই ওকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মা। না হে, অতৃপ্ত আত্মা নয়। ওর শরীর থেকে যে জ্যোতির্ময় রশ্মি বের হচ্ছিল, তাতে আমার মনে হয় উনি কোনো অপদেবী। সীতারাম আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। ওর মুখ দিয়ে শুধু অস্ফুটে একটা কথা বের হলো, দেবী। তারপর সামান্য বিরতি নিয়ে বলল, কিন্তু কিন্তু কি সীতারাম? এর আগমনের পর বেশ কজন গ্রামবাসী মারা গেছে। কিভাবে? গলা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই দেবী কুপিতা হয়েছেন। পরদিন সকালে সীতারামের সঙ্গে গেলাম জমিদার বাড়ি। বিশাল 3 তলা বাড়ি। গৃহস্বামীর নাম ধরে নাও মাধব চাটুর্যে। সীতারাম আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। গৃহস্বামীকে দেখেই বুঝলাম শুভ লক্ষণ নিয়ে জন্মেছেন তিনি, বা বলা ভালো ঈশ্বর ভক্ত মানুষ তিনি। আমাকে প্রণাম করে তিনি বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আজ থেকে আপনি আমার অতিথি।
অতিথিশালায় নিয়ে এসে মাধববাবু বললেন, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আপনার স্নানাহারের ব্যবস্থা করছি। আমি হাসলাম। যেটুকু দেখেছি তাতেই বুঝেছি অত্যন্ত ভালো মানুষ এই মাধববাবু। কিছুক্ষণ পর জল খাবার এলো। এলাহি আয়োজন। ভুরি ভোজের পর কিছুক্ষণ বিশ্রাম। দুপুরে সকালের দ্বিগুণ খাবারের আয়োজন করেছিল। মাধববাবু বাতাস করছিলেন। আমি মৃদু আপত্তি করায় তিনি হেসে বললেন, অতিথি নারায়ণ। তার ওই দুটি মাত্র কথায় যে কি ছিল, মনটা তার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। এতটা বলে নীলাম্বর তান্ত্রিক একটু থামলেন, চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক দিলেন। এই ফাঁকে অনিশ বলল, আপনি বললেন গতকাল রাত্রে অশুভ ইঙ্গিত পাচ্ছিলেন, অথচ যাকে দেখেছিলেন সে দেবী। নীলাম্বর তান্ত্রিক হাসলেন, বললেন, তখন ভুল বুঝেছিলাম, বুঝলে। তারপর আবার বলা শুরু করলেন, দুপুরে বাড়ির সকলের সঙ্গে পরিচয় হলো। বাড়ির সদস্যদের ব্যাপারে বলি। মাধববাবুর স্ত্রী শচী দেবীর দুই ছেলে অনিরুদ্ধ ও বিরূপাক্ষ। বিরূপাক্ষ অবিবাহিত। অনিরুদ্ধের বিবাহ হয়েছে। তার একটি ছেলে, বয়স 8 বছর। আমার সাথে তার ভাব হয়ে গেল। ছেলেটি ভারী মিষ্টি, দেখলেই মন ভরে যায়। নাম অরূপ। আমার কেন জানি মনে হলো বাড়িতে আরেকজন থাকার কথা, কারণ একটা ছবিতে মাধববাবুর সঙ্গে তার মুখাকৃতির সঙ্গে সাদৃশ্য আছে, এমন একজনকে দেখেছিলাম। সে ব্যাপারে মাধববাবুকে জিজ্ঞেস করতে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ভাই কমলাক্ষ। বাবার সঙ্গে বিবাদ হওয়ার পর বাবা তাকে ত্যায্য পুত্র করে। আসলে সে বাবার অমতে এক বেদের মেয়েকে বিয়ে করে। মা মেনে নিয়েছিলেন, যতই হোক পেটের সন্তান তো। কিন্তু আমার বাবা ছিলেন অত্যন্ত কড়া স্বভাবের মানুষ। ভাইকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন তিনি। আপনার ভাই এখন কোথায় আছেন খবর রাখেন? গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের দিকে একটা পোড়ো কালী মন্দির সংস্কার করে তন্ত্র সাধনা করে। আর আপনার ভাইয়ের বউ? বহুদিন আগে মারা গেছে। আচ্ছা, আপনার কি ভাইয়ের সঙ্গে একেবারেই যোগাযোগ নেই? আছে। মন্দির সংস্কারের কাজে ওকে আমি আর্থিক সাহায্য করেছিলাম। বাবা ওকে ত্যায্যপুত্র করেছিলেন ঠিকই, কিন্তু আমি তো ওকে আর অন্তর থেকে ত্যাগ করতে পারিনি না। আপনার বাবা মা? না, দুজনের কেউই আর বেঁচে নেই। আপনার বাবা কিভাবে মারা যান? প্রশ্নটা শুনে ভ্রু কুঞ্চিত হলো মাধববাবুর। কিছুক্ষণের মধ্যে মিলিয়েও গেল। বললেন, বাবা একদিন দোতলার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। মাথায় জোর আঘাত লাগে, তাতেই মারা যান। তবে 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 ডাক্তার পরীক্ষা করে বলেছিলেন সিঁড়ি থেকে পড়ার আগেই বাবার নাকি মৃত্যু হয়েছিল। কিভাবে হয়েছিল বলেছিলেন কিছু? না ঠাকুরমশাই, তা তো বলেননি। তবে বাবা শেষের দিকে মাঝে মাঝেই অসংলগ্ন কিছু কথা বলতেন। জানি না সেটা সত্যিই বাবার মনোবিকার ছিল কিনা। কি বলতেন? বলতেন যে দেবী জেগে উঠেছে, বিপদ আসছে। আমি বার দুয়েক নিজের মনে বিড়বিড় করলাম কথাটা। তারপর বললাম, কথাটার কোনো মানে আছে বলে মনে হয় আপনার? মানে আপনাদের বংশ পরম্পরায় কোনো দেবীর পুজো করা হয় বা ওরকম কিছু? না, তেমন তো কিছু নেই। মাথা নাড়লেন মাধববাবু। এরপর আর কোনো কথা হয়নি। চুপচাপ খাওয়া শেষ করলাম। শরীর ক্লান্ত লাগছিল। খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক দিবা নিদ্রা দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে। কেন জানি আমার মন বলছিল খারাপ কিছু একটা ঘটতে চলেছে। একটু থামলেন নীলাম্বর তান্ত্রিক। অনিশ একটু ব্যঙ্গ করে বলল, তা বৃষ্টি হলেই কি অশুভ কিছু ঘটে নাকি?
না, তা নয়, তবে মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ অশুভের ইঙ্গিত দেয়। সেদিনও দিয়েছিল। সেদিন রাত্রে, মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। ঘরের মধ্যে একটা অজানা অথচ অদৃশ্য উপস্থিতিতে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবেই প্রথমে কিছু ঠাহর করতে পারিনি। চোখ কচলে দেখলাম, না, কিছুই নেই। আবার ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর ঝিমুনি এলো। তখনই আবার সেই অস্বস্তি। ঘুম ভেঙে গেল। ভাবলাম নিশ্চয়ই মনের ভুল, কিন্তু না। ঘরের মধ্যে অদ্ভুত একটা গন্ধ। গন্ধটা মিষ্টি, সুন্দর, অথচ ঝাঁঝালো। ঘরের পরিবেশ কেমন যেন ভারী হয়ে উঠছিল সেই গন্ধে। আমার অস্বস্তিটা বেড়েই চলেছে ক্রমে। খাটের পাশে একটা টেবিল ছিল, তার উপর জলের গ্লাস রাখা ছিল। গ্লাসটা তুলে নিয়ে এক চুমুক জল খেতে যাব, তখনই কানের কাছে একটা গরম নিঃশ্বাস অনুভব করলাম। চকিতে ঘাড় ঘুরিয়ে দেখলাম, না, কেউ নেই। চারিদিক একদম চুপচাপ, নিস্তব্ধ রাত্রি। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছিল। হাত দিয়ে মুছতেই মনে হলো কোনো নারী কণ্ঠ কাছ থেকে খিলখিল করে হেসে উঠল। জীবনে অনেক ভয়ের অভিজ্ঞতা হয়েছে, বুঝলে। বরাবরই আমি এই ধরনের পরিস্থিতিতে স্থির থাকতে জানি, কিন্তু এই হাসির শব্দে আমার শরীর যেন কেঁপে উঠল। জল খেয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম এক মনে। কিছুক্ষণ পর সব শান্ত। গায়ত্রী জপ করলে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। আমি শুয়ে পড়লাম। এবার কিন্তু শুতেই ঘুমের চোখ জুড়িয়ে এলো। ঘুম ভাঙলো কখন ঠিক জানি না। ভোর হবার আগের মুহূর্ত সম্ভবত। আমার খাট থেকে বারান্দাটা পরিষ্কার দেখা যায়। সেখান থেকে দিনের প্রথম আলো এসে পড়েছে, আর সেই আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে এক নারীর ছায়ামূর্তি। বাতাসে তার চুল পাক খেয়ে উড়ছে। ঘুম জড়ানো চোখে ধীরে ধীরে উঠে বসলাম বিছানার উপর। ঘুমের ঘোর কেটে একটা চোরা ভয়ের স্রোত উদয় হচ্ছে মনে। তখনই মূর্তি অদ্ভুত কণ্ঠস্বরে বলে উঠল, এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। আমি ততক্ষণে ভয় কাটিয়ে উঠেছি। বললাম, কে আপনি? আমি? অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তার হাসিতে নিঃশব্দতা যেন ভেঙে খান খান হয়ে গেল। আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি তবুও কাঁপা কাঁপা স্বরে বললাম, আপনি সাধারণ মানুষ নন। আপনি কে, দয়া করে বলুন। এবার কিন্তু মূর্তি কোনো কথা বলল না। ধীরে ধীরে অদৃশ্য হয়ে মিলিয়ে গেল বাতাসে। আর ঘুম এলো না। মুখ হাত ধুয়ে বাইরে বের হলাম ভোরের গ্রাম ঘুরে দেখতে। নীলাম্বর তান্ত্রিক থামলেন। বৃষ্টির বেগ কমেনি এখনো। একঘেয়ে শব্দে বৃষ্টি হয়েই চলেছে। নীলাম্বর তান্ত্রিকের গল্পে এতটাই মজে গিয়েছিলাম যে তিনি থামতেই শিশির বলে উঠল, তারপর কি হলো? বলছি, বললেন নীলাম্বর তান্ত্রিক। তারপর আবার শুরু করলেন। সেদিন তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টি নামলো, আর তার সঙ্গে দ্বার কাকের বিশ্রী ডাক। মনটা অস্বস্তিতে ভরে উঠল। দ্বার কাকের ডাকা শুভ লক্ষণের ইঙ্গিতবাহী নয়।
তবে কি সেদিন রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গতকাল রাত্রের কথা মনে পড়ায় প্রথম দিকে ঘুম আসছিল না, কিন্তু একটু এপাশ ওপাশ করার পর ঘুম নেমে এলো। গতকাল রাত্রে ঘুম বিঘ্নিত হয়েছিল, ফলে ঘুম হলো বেশ গভীর। কিন্তু মাঝরাতে একটা আর্তনাদে ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, তারপর বুঝলাম না, মনের ভুল নয়, কারণ আর্তনাদটা আবার ভেসে এলো। সে আর্তনাদ মরণ আর্তনাদ। ঘর থেকে বেরিয়ে দেখলাম শব্দটা ভেসে আসছে নিচ থেকে। সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ল দালানের কাছে পড়ে ছটফট করছে হরিনাথ। এখন এখানে বলে রাখি, মাধব বাবুর বাড়িতে হরিনাথ বহুদিন কাজ করছে। সেই মাধব বাবুর ঠাকুরদার আমল থেকে। হরিনাথকে ওভাবে পড়ে ছটফট করতে দেখে দৌড়ে গিয়ে পৌঁছালাম তার কাছে। যেতেই আতঙ্কে স্থির হয়ে গেলাম। হরিনাথের মাথাটা কেউ নৃশংসভাবে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। ঘাড়ের হাড় সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এবং মুখ থেকে ভলকে ভলকে রক্ত বেরোচ্ছে। কিছুক্ষণ ছটফট করবার পর স্থির হয়ে গিয়েছে হরিনাথের বৃদ্ধ শীর্ণ শরীরটা। ওর মরদেহর পাশে প্রিয়বলের মতো বসে আছি। তখনই একটা নারী মূর্তি চোখে পড়ল। খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে চলেছে সামনের দিকে। চাঁদের আলোয় তার দেহটা আবছায়ার ন্যায় দেখাচ্ছে। আমি পিছু নিলাম তার। সে এগিয়ে চলেছে মাধব বাবুর গৃহ থেকে পেরিয়ে। আমিও তাকে অনুসরণ করছি। এমন সময় কে আমাকে পেছন থেকে ডাকলো। পিছন ফিরে দেখি মাধব বাবু। আমাকে দেখে বললেন, কোথায় যাচ্ছেন ঠাকুর মশাই? আমি উত্তর দেওয়ার আগে সামনের দিকে তাকালাম এবং তাকিয়ে চমকে উঠলাম। আশ্চর্য, সেই নারী মূর্তি অদৃশ্য। এই তো সামনে সামনে চলেছিল, চোখের নিমিষে কিভাবে উধাও হয়ে গেল। আমি এদিক ওদিক দেখলাম। ততক্ষণে বাড়ির সকলেই উপস্থিত হয়েছে। হরিনাথের দেহকে ঘিরে দাঁড়িয়ে মেয়েরা বিলাপ করছে। সকলেরই মন খারাপ। হরিনাথ বাড়ির চাকর হলেও সকলেই তাকে খুব ভালোবাসত। মাধব বাবু বোধহয় সব থেকে বেশি ধাক্কা খেয়েছিলেন, বুঝলে। চুপ করে বসেছিলেন হরিনাথের দেহের পাশে। আমি বললাম, মাধববাবু, আপনার বাড়ির ওপর কারো নজর পড়েছে, তারই কীর্তি এসব। দুঃখের মধ্যেও অবাক হয়ে মাধববাবু তাকালেন আমার দিকে। বললেন, কে সে? তা জানি না, তবে তাকে তাড়াতাড়ি আটকাতে না পারলে আরও বিপদ আসতে পারে এই বাড়ির ওপর। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে গেলাম গ্রামের শেষ প্রান্তে। মনটা বিষণ্ণ ছিল। আসলে এই পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম। হরিনাথের মৃত্যুতে এমন একটা শোকের ছায়া নেমে এসেছে যে বাড়িতে থাকতে আর মোটেই ভালো লাগলো না। আগেই বলেছি গ্রামটি বর্ধিষ্ণু, তবে গ্রামের শেষ প্রান্তে যেখান থেকে জঙ্গল শুরু হয়েছে সেই জায়গাটা একেবারেই গ্রাম্য। জঙ্গলের ভিতরে কি মনে হওয়ায় প্রবেশ করলাম। জঙ্গলটা খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়। ঝোপঝাড়ে ঢাকা রাস্তা দিয়ে চলতেই অসুবিধা হচ্ছিল। তাই ভাবলাম ফিরে যাব, কিন্তু তখনই চোখে পড়ল একটা চড়াই পাখির মৃতদেহ। দেহ বলাটা হয়তো ঠিক হলো না, যেটা দেখতে পেলাম সেটা একটা দেহের ছিন্ন ভিন্ন অংশ মাত্র। হাঁটু গেড়ে বসলাম, দেহটা তুলে নিলাম হাতে। ঠান্ডা হয়ে গিয়েছে, তার মানে গতকাল রাত্রেই পোড়ানো হয়েছে। আদিবাসীদের মধ্যে পাখির মাংস খাওয়ার চল আছে জানতাম, তবে
এখানে তো আশেপাশে কোনো উপজাতি নেই, আর তার থেকেও বড় কথা, তেমন কোনো আদিবাসী সম্প্রদায় যদি আশেপাশে থাকেও চড়াই পাখির দেহকে পুড়িয়ে ফেলে রেখেছে অথচ খায়নি, এমন তো হবার কথা নয়। আদিবাসীরা জঙ্গলে বাস করে, জঙ্গল তাদের কাছে ঈশ্বরের মতো। তাছাড়া বিনা কারণে তারা প্রাণী হত্যা করে না। খাদ্যের তাগিদে কিংবা প্রাণ বাঁচানোর তাগিদেই তারা জন্তু জানোয়ারের অথবা পাখির শিকার করে থাকে। তবে আর একটু এগোলাম, একটা ক্ষীণ সম্ভাবনা মনে উকিয়ে দিচ্ছিল। হয়তো সেই সম্ভাবনার সত্যতা পরীক্ষা করতেই এগোচ্ছিলাম আমি। সত্যতার প্রমাণ পাওয়া গেল। আর একটু এগোনোর পর আরো একটা চড়াইয়ের ঝলসানো মৃতদেহ। আমি বরাবরই অরণ্য প্রেমী, তবে পাখিগুলোর মৃতদেহ দেখে মন খারাপ হওয়ার থেকে বেশি একটা চোরা অস্বস্তিতে মনটা ভরে উঠল। দ্বিতীয় পাখিটার মৃতদেহের কাছে একটা ভাঙা সরা পড়েছিল। সরাটা অনেকগুলো ক্ষুদ্র টুকরোয় ভেঙে রয়েছে। আরেকটু এগোতেই চোখে পড়ল রক্তের একটা ক্ষীণ স্রোত। জঙ্গলের রুক্ষ মাটির উপর রক্তের ধারাটা চোখে পড়ল। মাটির উপর পড়ে থাকা শুকনো পাতাগুলো গায়ে রক্ত লেপ্টে রয়েছে, শুকিয়ে গিয়েছে কোথাও কোথাও। যেখানে রক্তটা শুকিয়ে রয়েছে সেখানে খয়েরি দাগ হয়ে গিয়েছে। রক্তটা একেবারে টাটকা না হলেও রক্তপাত যখন হয়েছে সেই সময় হয়তো কয়েক ঘন্টা আগে। এবার আমার মন বলছিল অন্য কথা। তোমরা হয়তো জানবে, নিম্নমানের অনেক তন্ত্রক্রিয়ায় চড়াই পাখিকে উৎসর্গ করা হয়ে থাকে। এখানে কি কোনো তান্ত্রিক এসে বাসা বাঁধল? নিশ্চয়ই তাই হবে। অন্তত জঙ্গলের মধ্যে পড়ে থাকা চিহ্নগুলো তেমনই সাক্ষ্য দিচ্ছে। কৌতূহলী মনে কিছুটা এগোতেই চোখে পড়ল একটা মন্দির। গাছের আড়ালে প্রাচীন এই মন্দিরটি যে কতদিন ধরে লুকিয়ে রয়েছে কে জানে। লোকচক্ষুর অন্তরালে এই মন্দির, এই সুপ্রাচীন মন্দির না জানি বুকে কোন অজানা রহস্য নিয়ে লুকিয়ে রয়েছে। আমি আশ্চর্য হয়েই তাকিয়ে রইলাম মন্ত্রমুগ্ধের মতো। আমি যে দিকটায় দাঁড়িয়েছিলাম সেটা মন্দিরের পিছনের দিক। মন্দিরের শীর্ষ দেশ থেকে ধোঁয়া উঠছে দেখে চমকে উঠলাম। তার মানে মন্দিরে কেউ রয়েছে। অবশ্য সেটাই স্বাভাবিক। তা না হলে চড়াইয়ের মৃতদেহ, ভাঙা সরা, রক্তের দাগ এসব আসবে কোথা থেকে? আমি ভাবলাম যে মানুষটি রয়েছেন মন্দিরের মধ্যে তার সঙ্গে গিয়ে দেখা করব। যদিও তার প্রতি আমার মনে একটা চরম অশ্রদ্ধা ও বিতৃষ্ণার জন্ম দিয়েছিল, যা আমাকে বারবার দ্বিধাগ্রস্ত করছিল। তবুও চোয়াল শক্ত করে গাছের বেড়াজাল পেরিয়ে মন্দিরের কাছে এলাম। মন্দিরের সামনে পৌঁছে দেখলাম বিকট দর্শন একজন বসে আছেন। সামনের ধুনিতে বোধহয় সারা রাত আগুন জ্বলছে। এরই ধোঁয়া দেখতে পাচ্ছিলাম মন্দিরের পিছন থেকে। তান্ত্রিকের পরনে রক্তাম্বর, সারা দেহে ছাই, চারদিকে ছড়ানো তন্ত্রক্রিয়ার নানা সরঞ্জাম, নরকরটি, কারণবাড়ি, ঘৃত ইত্যাদি আরও নানাবিধ জিনিসপত্র। এক ঝলক দেখেই বুঝলাম ইনি নিম্নমানের তন্ত্র সাধক। ক্ষমতা লাভের নেশা ও লোভের কারণে তন্ত্র সাধনা করে চলেছেন। তান্ত্রিকের প্রতি অশ্রদ্ধার ভাবটা বেড়ে গেল। তান্ত্রিক চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়ছিলেন। বুঝলাম তান্ত্রিক ধ্যানস্থ। চলেই আসছিলাম, হঠাৎ থমকে দাঁড়ালাম। মনে পড়ল মাধববাবু বলেছিলেন তার ভাই কমলাক্ষ গ্রামের শেষ প্রান্তে
জঙ্গলের মধ্যে মন্দিরে তন্ত্র সাধনা করেন। তবে কি ইনি কমলাক্ষ, মাধববাবুর ভাই? হ্যাঁ, নিশ্চয়ই তাই হবে। তা না হলে এমন আভিজাত্য তান্ত্রিকদের মুখ থেকে ফুটে বের হয় না। তান্ত্রিক হঠাৎ চোখ খুললেন। আমাকে তিনি হয়তো একটু বিস্মিত হয়েই দেখলেন, যদিও সে ভাব মুখে বা দেহভঙ্গিতে প্রকাশ করলেন না, শুধু বললেন, আমি পিশাচ সিদ্ধ পুরুষ, আপনি ঠিকই ধরেছেন। সত্যি আমি এই কথায় মনে মনেই ভাবছিলাম। তান্ত্রিকের এই আচরণে আমি বিস্মিত হইনি। এসব নিম্নমানের তন্ত্র সাধনা, এতে সাধারণ মানুষকে তাক লাগানো যায় ঠিকই, কিন্তু আমি এমন বহু দেখেছি। আমি হালকা হাসলাম, তান্ত্রিকও হাসলেন, বললেন, আপনি নিশ্চয়ই জানেন যে একজন সাধকের সাধনার সময় সেখানে অন্য কোনো সাধকের উপস্থিতি বাঞ্ছনীয় নয়। স্পষ্ট ইঙ্গিত। তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করলাম। দুপুরবেলা মাধববাবু খেতে বসে বললেন, আপনি সেদিন এক দেবীর ব্যাপারে জিজ্ঞেস করছিলেন না? মনে পড়ল, আমাদের বংশ পরম্পরায় এক কাহিনী শুনে যেতে হয়। আমার ঠাকুরদা মৃত্যুর কিছুকাল আগে আমার বাবাকে বলে যান। বাবাও মারা যাওয়ার বেশ কয়েক বছর আগেই জানিয়ে গেছিলেন এক আশ্চর্য কাহিনী। বাবা বলেছিলেন, বংশের উত্তরসূরি ছাড়া কাউকে বলা বারণ এ কাহিনী। কিন্তু ঠাকুরমশাই, আমার বিশ্বাস আপনাকে এ কাহিনী বললে কোনো ক্ষতি হবে না, যদিও এ কাহিনী কতটা সত্যি তা বলতে পারবো না। বলে চুপ করে গেলেন মাধববাবু। খাওয়া শেষ করে বৈঠকখানায় বসলাম দুজনে। মাধববাবু শোনালেন এক আশ্চর্য কাহিনী, চাটুর্যে বংশের সেই কাহিনী যা তারা বংশ পরম্পরায় শুনে আসছেন। এতটা বলে নীলাম্বর তান্ত্রিক একটু থামলেন, কেশে গলা পরিষ্কার করে নিয়ে বললেন, বহুদিন কেটে গিয়েছে এই ঘটনার পর, তাই সে কাহিনী আমার হুবহু মনে নেই। যেটুকু মনে আছে তাই গুছিয়ে বলবার চেষ্টা করছি। এই বলতে বলতে শুরু করলেন নীলাম্বর তান্ত্রিক। আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে চললাম। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। মাধববাবু ঠাকুরদার পিতামহ ইংরেজ সরকারের নেক নজরে পড়েন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তার জমিদারি ফুলে ফেঁপে ওঠেন। তবে তিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী, একটু অতিরিক্ত তৃতীয় রিপুর বংশবর্তী ছিলেন। প্রজাদের থেকে অতিরিক্ত পরিমাণে কর আদায় করতেন। অতিরিক্ত শোষণের কারণে প্রজাদের ভিক্ষা করবার অবস্থা হতো। বয়স বাড়ার সঙ্গে এই লোভ তো কমল না বটেই, বরং বেড়ে গেল। ফলে যা হবার তাই হলো। গ্রামের মানুষজন বিদ্রোহী হয়ে উঠল। জমিদার বুঝলেন বিপদ আসন্ন। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা সোজা নয়। এত ধনসম্পদ নিয়ে কি করবেন সেই চিন্তায় মগ্ন রইলেন তিনি। চিন্তায় চিন্তায় শরীর শুকিয়ে গেল। এমন সময় তার সঙ্গে পরিচয় হলো এক তান্ত্রিকের। তান্ত্রিক মানে যেমন তেমন তান্ত্রিক নন, পিশাচ সিদ্ধ। তান্ত্রিক জমিদারকে পরামর্শ দিলেন তার বিপুল ধনভাণ্ডার লুকিয়ে ফেলতে। জমিদারের মনে ধরল প্রস্তাব। তিনি গ্রামের শেষ প্রান্তে এক মন্দিরে মাটির তলায় লুকিয়ে রাখলেন সমস্ত গুপ্তধন এবং গ্রামের এক বউকে সেই সঙ্গেই পুঁতে দিলেন পিশাচ সিদ্ধ তান্ত্রিকের পরামর্শে। তান্ত্রিক যজ্ঞ করল সারা রাত। সেই মহিলাকে যক্ষিণী হিসাবে নিযুক্ত করা হলো মন্দিরে। পিশাচ সিদ্ধ জানালেন যক্ষিণী রক্ষা করবেন সমস্ত ধন ভাণ্ডার। কেউ যদি সেই সম্পত্তি আত্মসাৎ করতে বা পিশাচ সিদ্ধ সেই গুপ্তধন উদ্ধারের চেষ্টা করেন তবে হয়তো যক্ষিণীর হাতে মরবেন না,
কিন্তু সম্পত্তিও পাবেন না। তবে সেই যক্ষিণীর উপর নিয়ন্ত্রণ বিস্তার করতে পারেন। যক্ষিণী যার আজ্ঞাবাহী হবে তার আদেশ মতো যক্ষিণী কাজ করবে। এই গুপ্তধন লুকানোর কিছুদিনের মধ্যেই প্রজাদের হাতে মৃত্যু হয় জমিদারের। গল্প শেষ করে মাধববাবু জানালেন, অবশ্য পরবর্তী জমিদার হিসাবে তার ছেলেকেই নিযুক্ত করা হয়। আমি বললাম, যে মন্দিরে আপনার ভাই রয়েছে, তবে কি সেই মন্দিরকে ঘিরেই এই গল্প? হ্যাঁ। সংক্ষিপ্ত জবাব দিলেন মাধববাবু। আমার চোখ জল জল করে উঠল। এবার আমি ধীরে ধীরে যেন সব বুঝতে পারছিলাম। বললাম, মাধববাবু, আপনাদের বংশে প্রচলিত এই গল্প মিথ্যা নয়, একেবারেই খাঁটি সত্যি। আপনার ভাইয়ের তান্ত্রিক হওয়ার কারণ এবার মনে হয় আমি বুঝতে পারছি। সে ইচ্ছা করেই তন্ত্র সাধনার পথকে বেছে নিয়েছে। আপনি তাকে মন্দিরে থাকতে দিয়ে খুব বড় ভুল করে ফেলেছেন। মাধববাবু আমার কথার মর্মার্থ কিছুই বুঝতে না পেরে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি বললাম, বংশ পরম্পরায় যেহেতু এই গল্প চলে আসছে, তাই শুধু আপনি নন, আপনার ভাই কমলাক্ষও নিশ্চয়ই এই কাহিনী শুনেছে, কি তাই না? হ্যাঁ। বৃহলভাবে ঘাড় নাড়লেন মাধববাবু। আপনার বাবা যখন কমলাক্ষবাবুকে তাড়িয়ে দেন, তিনি তখন তন্ত্রের পথেই অবলম্বন করেন। তিনি কঠোর তপস্যার মাধ্যমে এখন পিশাচসিদ্ধ। পিশাচসিদ্ধ শব্দবন্ধনীটি খুব সোজা কথা নয়। আপনার ভাই এখন অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী, যদিও তিনি তা খারাপ কাজেই ব্যবহার করছেন। আপনার ভাই জানতেন গুপ্তধনের সন্ধান তিনি কোনো দিনও পাবেন না, তাই তিনি মনস্থ করলেন যক্ষিণীকে নিজ অধীন করবার। আপনার হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনার ভাই কমলাক্ষই জাগিয়েছে যক্ষিণীকে। আমি আজ জঙ্গলের মধ্যে এমন কিছু জিনিস নিজের চোখে প্রত্যক্ষ করেছি যা থেকে প্রমাণিত হয় যক্ষিণী জেগে উঠেছে। এত বছর মাটির তলায় থাকায় তার ক্রোধ ও ক্ষুধা ভয়ানক। হরিনাথকে দিয়েই সে তার কাজ শুরু করেছে। অবশ্য আমার বিশ্বাস আপনাকে মারার জন্যই কমলাক্ষবাবু এই কাজ করেছেন। শুধু আপনাকে নয়, আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে চান তিনি। ব্যাস ব্যাস, তাহলেই তার রাস্তা পরিষ্কার, তিনি জমিদারি পাবেন। এতটা বলেই থামলাম। মাধববাবু বললেন, এখন কি উপায় ঠাকুর মশাই? যজ্ঞ করতে হবে। যক্ষিণীকে বিনাশ করতে? অস্ফুটে উচ্চারণ করলেন মাধববাবু। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। কপালে দেখা দিয়েছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। আমি হেসে বললাম, না, যক্ষিণীর বিনাশ সম্ভব নয়। আপনাদের রক্ষা করতে এই যজ্ঞ করব, যাতে যক্ষিণী কিছু করতে না পারে। তবে কিছু প্রয়োজনীয় উপাদান আমার লাগবে। আপনার যা লাগবে তা আমি আজই এনে দেব। বেশ, আমি ফর্দ করে দেব। প্রয়োজনীয় জিনিসগুলো যেন সব থাকে। কোনো জিনিস বাদ গেলে কিন্তু যজ্ঞ অসম্পূর্ণ রেখেই উঠে আসতে হবে। যজ্ঞ অসম্পূর্ণ রেখে উঠলে তা গৃহস্থের অমঙ্গল ডেকে আনে। তাই আমার একান্ত অনুরোধ, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আগামীকাল অমাবস্যা, সেই দিনই এই বাড়ির সামনের বাগানে যজ্ঞে বসবো আমি। চিন্তা করবেন না ঠাকুর মশাই, ব্যবস্থা ও জোগাড় যন্ত্রে কোনো ত্রুটি হবে না। আপনি দয়া করে আমার পরিবারকে রক্ষা করুন। হাত জোর করলেন তিনি। আমি একটু অস্বস্তি বোধ করলাম। ওর হাত দুটো চেপে ধরে বললাম, এ কি করছেন? দয়া করে এরকম করবেন না। দেখুন মাধববাবু, আমি তো কথা দিতে পারছি না, কারণ আমার অভিজ্ঞতা নেই এই ব্যাপারে। গুরুর কাছে শিক্ষালাভটুকুই করেছি যা। তবে হ্যাঁ, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আমি। এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন, কথা দিলাম। মাধববাবু ম্লান মুখে চলে গেলেন। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। সেই ঘন মেঘের দিকে তাকিয়ে চোখ বুজে গুরুকে স্মরণ করলাম। পরের দিন রাত্রে সত্যিই যজ্ঞে বসলাম। এ ধরনের যজ্ঞতে আমি তেমন পোক্ত হয়ে উঠিনি তখনও, কিন্তু উপায় ছিল না।
এই সমস্ত যজ্ঞের জন্য ভালো মতো জ্ঞান থাকা দরকার। উচ্চ মার্গের সাধকরা পারেন। আমি যে একেবারেই কিছু জানতাম না তা নয়, কিন্তু আগেই বলেছি তখন আমি ছিলাম যাকে বলে কাঁচা হাতের, তাই ভিতরে একটা উৎকণ্ঠা তো ছিলই। তাছাড়া যেটা ছিল তা হলো দায়িত্ববোধ। মাধববাবুর পরিবারকে রক্ষা করার দায়িত্ব এখন আমার, তাই চিন্তাটা একটু বেশি ছিল। সন্ধ্যা কেটে গিয়ে রাত নামলো। তেমন রাত্রি আমি আগে কখনো দেখিনি। চাঁদ নেই আকাশে, ফলে আধার তার আধিপত্য বিস্তার করেছে। কিন্তু কি বলবো তোমাদের, সেই রাত্রি এত কালো মনে হচ্ছিল যেন নরকের গোপন দ্বার থেকে অন্ধকার ভলকে ভলকে উঠে আসছে। আকাশে যে শুধু অন্ধকার তাই নয়, আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। অন্ধকারে 2 হাতের দূরের জিনিসও দেখা যায় না। চারিদিকে যেন শ্মশানের নিস্তব্ধতা, যেন কোনো অশুভ আগমনের ভয় সকলেই চুপ করে রয়েছে, লুকিয়ে রয়েছে। যজ্ঞে বসলাম। মাধববাবু ছাড়া কেউই নেই। তিনি শুধু পাশে বসে আমার সহকারীর ভূমিকা পালন করছিলেন। হোমকুণ্ডে আগুন জ্বালবার আগে গাত্রবন্ধন করে নিলাম। যক্ষিণী ভীষণ শক্তির অধিকারিণী হলেও এতে বিপদের সম্ভাবনা অনেকটাই কম। গুরু নাম জপ করে অগ্নি সংযোগ করলাম। তারপর যজ্ঞ চলল। প্রথম দিকে নির্বিঘ্নে সবকিছু ঘটছিল, কিন্তু একটু পরে পরিবেশে একটা পরিবর্তন ঘটতে লাগলো। সেটা অনুভব করলেও পাত্তা দিলাম না। চোখ বুজে এক মনে মন্ত্র জপ করতে লাগলাম। সব সাধনা করতে গিয়ে এর থেকে ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে আমাকে। এই একটু ঝোড়ো হাওয়া আমাকে ভয় দেখানোর সাধ্যই নেই তার। কিন্তু ক্রমেই যেন প্রকৃতি ভয়াবহ রূপ ধারণ করছে। আমি তোয়াক্কা না করলেও বুকটা যে কাঁপছিল এ কথা সত্যি। কিন্তু ভয় পেলেই সব শেষ, মৃত্যু অনিবার্য। মাধববাবুকেও সে কথা বলা ছিল। হঠাৎই মনে হলো কাছে কে যেন ফিস ফিস করে কথা বলছে এবং আমার অনাবৃত উদাঙ্গে আঙুল বোলাচ্ছে। তার ঠান্ডা শীতল শুষ্ক কাঠির মতন ভিজে ভিজে হাতে গা শিরশির করে উঠছে। মন অস্থির হয়ে উঠছে ভয়ে উত্তেজনায়। তাই আমি মন্ত্র জপ করতেই মনকে শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎই চারদিক কাঁপিয়ে ঝড় উঠল। বাগানের গাছগুলো পাগলের মতন তাদের শরীর আন্দোলিত করছে, যেন ঝড়কে বাধা দিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার মরণপণ চেষ্টা। শুকনো পাতা ধুলো উড়ে আসছে হাওয়ায়, আর হাওয়ার সংসং শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতি মুহূর্তে। সময় এসেছে তার আগমনের। হঠাৎ হঠাৎ একটা আর্তনাদ কানের একেবারে কাছে। চমকে চোখ খুললাম। মাধববাবু ভয় বিস্ফারিত চোখ মুখ তার কারণ আর কিছুই নয়। যার হাত থেকে নিস্তার পাওয়ার উদ্দেশ্যে এই যজ্ঞ, সে এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। কিন্তু গাত্রবন্ধন থাকায় সে আমাদের কোনো ক্ষতি করতে পারল না, এবং সেই আক্রোশেই সে ছটফট করছে। তার জিঘাংসময় মুখ দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মূর্তির দিকে। তার ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, ত্বক নীলাভ, মুখে ফুটে রয়েছে বীভৎস জিঘাংসা। মুখ থেকে বের হয়ে আসা সুদীর্ঘ জিভ লাল টকটকে। চোখ দুটি থেকে যেন আগুন বের হচ্ছে। দেহের অপূর্ব লাবণ্য, অথচ ভীতিপ্রদ সেই মূর্তি দেখলে ভয় মিশ্রিত শ্রদ্ধা জাগে মনে।
বুঝতে পারছিলাম এই শক্তির সামনে মানসিক স্থিতি রাখা ভীষণ কঠিন। মনের ওপর নিয়ন্ত্রণ ক্রমশ হারাতে চলেছি আমি। তাকে ঘিরে নির্গত হচ্ছে অপার্থিব এক দ্যুতি। চোখ ঝলসে দেওয়া দেহভঙ্গিমা আমাকে ক্রমশ সম্মোহিত করে তুলেছিল। আমি চেষ্টা করছিলাম নিজেকে শান্ত রাখবার, কিন্তু বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। একসময় মনে হতে লাগলো মাধববাবুর পরিবারকে রক্ষা করতে পারবো না। কিন্তু হঠাৎ সে সময় গুরুর কথা মনে পড়ল। গুরু বলেছিলেন, বিপদের সময় যদি মনকে শান্ত রাখতে পারিস তাহলে সব অসম্ভবই সম্ভব। কথাটা মনে পড়তেই যেন নতুন করে শক্তি ফিরে পেলাম। বীজ মন্ত্র উচ্চারণ করে তৎক্ষণাৎ মনকে শান্ত করলাম। আমি চোখ বন্ধ করে প্রার্থনা জানালাম। বললাম, দেবী দেবী, আপনার প্রতি অন্যায় হয়েছে তা আমরা জানি, কিন্তু আমাদের তো কোনো দোষ নেই। তবুও ক্ষমা চাইছি আমরা। আপনি আপনি দয়া করে ফিরে যান, দয়া করে ফিরে যান দেবী। কিন্তু এতে যে কোনো লাভ হবে না তা আমরা দুজনেই বেশ বুঝতে পারছি। যক্ষিণীকে জাগিয়ে তুললে সে তার উদ্দেশ্য সিদ্ধ না করে কোনো মতেই ফিরবে না। আমাকে মূর্খ জ্ঞান করে অট্টহাসি হেসে উঠল সে। যতই আমি তাকে শান্ত করবার চেষ্টা করছি ততই সে বারবার ক্ষুব্ধ হয়ে উঠছে। বুঝতে পারছিলাম গাত্রবন্ধনের জোর শিথিল হয়ে আসছে। এভাবে বেশিক্ষণ তাকে আটকে রাখবার ক্ষমতা আমার নেই। মাধববাবুকে বললাম দেবীর কাছে পূর্বপুরুষের হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে। তিনি অক্ষরে অক্ষরে আমার নির্দেশ পালন করলেন। যন্ত্র মানবের ন্যায় নয়, তার মুখ নিঃসৃত প্রত্যেকটি শব্দই উনি অন্তর থেকেই বলছেন। কিন্তু তাতে কোনো লাভ হলো না। বুঝলাম আর উপায় নেই, মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করতেই হবে। এমন সময় অনিশ হঠাৎই অস্ফুট স্বরে বলে উঠল, মোক্ষম তন্ত্র? সে আবার কি? কথাটা অনিশ ব্যঙ্গ করে বলেনি, বরং তার কণ্ঠস্বর কেমন যেন আচ্ছন্ন শোনালো। আসলে নীলাম্বর তান্ত্রিকের গল্পের চরম অবিশ্বাসীরাও তার গল্প শুনতে শুরু করলে গল্পের মধ্যেই হারিয়ে যায়। নীলাম্বর তান্ত্রিকের গল্প বলার কায়দাটা বেশ মন কাড়া। গল্পের মাঝে বিশেষত এমন একটা মুহূর্তের বর্ণনার সময় ছেদ পড়ায় নীলাম্বর তান্ত্রিক একটু বোধ করে বিরক্ত হলেন। বিরক্তিটাকে মনে চেপে তিনি বললেন, বলছি। তারপর মিনিট দুয়েক চোখ বন্ধ করে বোধহয় ভেবে নিলেন। তারপর আবার বলতে শুরু করলেন, মোক্ষম অস্ত্রটি কি তা তোমাদের ভেঙে বলছি না। প্রথমত তোমরা বুঝবে না, দ্বিতীয়ত তন্ত্রে অদীক্ষিত মানুষদের কাছে প্রকাশ করা উচিত নয়। যন্ত্রের কিছু গোপন ও নিজস্ব ব্যাপার আছে যা তাকে আত্মস্থ করলে তবেই জানা উচিত। যাই হোক, ভেঙে না বললেও এটুকু বলতে পারি ওটা একটা বীজ মন্ত্র। গুরু শিখিয়েছিলেন চরম আপৎকালীন মুহূর্ত ছাড়া উচ্চারণ করায় গুরুদেবের বারণ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে উচ্চারণ করলাম, আর করতেই জাদুর মতন কাজ হলো। যক্ষিণী ছিটকে ছড়ে গেল। তারপর এক সময় মিলিয়ে গেল। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মাধববাবু এই বিভৎসতায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালাম। একটু ধাতস্থ করে ওকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম। বললাম, বিপদ কেটে গেছে, তবে আরেকটা বিভৎস দৃশ্য হয়তো আপনাকে সহ্য করতে হবে। কি? ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন মাধববাবু। দেখতে পাবেন। মাধববাবুর বাড়িটা জঙ্গল থেকে বেশ দূরে। অন্ধকারে অনেকটা পথ কষ্ট করে হাঁটতে হলো আমাদের। ইতিমধ্যে বৃষ্টি নেমেছিল। গ্রামের কাঁচা রাস্তায় কাদা জমেছিল ভালোই।
প্রচণ্ড বৃষ্টির মধ্যে কাদায় পা ডুবিয়ে হেঁটে চলেছি আমরা। জঙ্গলের কাছাকাছি যেতেই একটা বিকট আর্তনাদ কানে এলো আমাদের। জঙ্গলের মধ্যে শেয়ালের যা তারও স্বরে ডেকে উঠল। আমরা এগিয়ে চললাম। একটু এগোতেই মাটিতে কি একটা জিনিস পড়ে থাকতে দেখে তুলে নিলাম সেটাকে। মাটির সরা। তার মানে কমলাক্ষ বাবু আজ আহ্বান করেছিলেন যক্ষিণীকে, নিশ্চয়ই মাধব বাবুকে মারবার উদ্দেশ্যে। সে কথা বলতেই চমকে উঠলেন মাধব বাবু। ভাইয়ের জন্য মন খারাপ হয়ে গেল তার। মন্দিরের একেবারে সন্নিকটে এসে উপস্থিত হলাম আমরা। মাধব বাবুর উদ্দেশ্যে বললাম, মনকে শক্ত করুন। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ল গর্ভগৃহর মেঝেতে পড়ে আছে কমলাক্ষ বাবুর মৃতদেহ। হরিনাথের মতোই মুন্ডুটা উল্টো দিকে ঘোরানো, মুখ থেকে রক্ত পড়ে গর্ভগৃহের মেঝে ভাসিয়ে দিচ্ছে। চোখ বিস্ফারিত, দেহ নিস্পন্দ, নিশ্চল। মাধব বাবু প্রথমে হতবিহল হয়ে তাকিয়ে রইলেন, তারপর পড়েই যাচ্ছিলেন মাধব বাবু। আমি পিছন থেকে এসে জাপটে ধরলাম তাকে, বললাম, আর চিন্তা নেই, বিপদ সম্পূর্ণ কেটে গিয়েছে। গল্প শেষ করে থামলেন নীলাম্বর তান্ত্রিক। আমরা তখনও মোহবিষ্টের মতো তাকিয়ে আছি। তিনি মৃদু মৃদু হাসছেন। শিশির মনে হলো সন্তুষ্ট হয়নি, খালি উসখুস করছে। তার চোখ এড়ায়নি নীলাম্বর তান্ত্রিকের। তিনি বললেন, কিছু বলবে শিশির? হ্যাঁ, মানে কমলাক্ষ বাবুই তো যক্ষিণীকে ডেকে আনলেন, আবার তাকেই যক্ষিণীর হাতে মরতে হলো কেন? জিজ্ঞাসা করল শিশির। নীলাম্বর তান্ত্রিকের মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি একটু পরে বললেন, অপশক্তির ওপর নিয়ন্ত্রণ সাধন করা একদিকে যেমন তোমাকে এনে দেবে ক্ষমতা, তেমন অন্যদিকে তার একটা খারাপ দিকও রয়েছে। বেতাল, হাকিনী, যক্ষিণী এদের আহ্বান করা হয় প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। যাকে আহ্বান করা হয়েছে তাকে জানিয়ে দেওয়া হয় কাকে হত্যা করতে হবে। যেমন কমলাক্ষবাবু জানিয়ে দিয়েছিলেন প্রথমে হরিনাথকে এবং পরে মাধব বাবুকে মারবার জন্য, কিন্তু মাধব বাবুকে মারতে না পারায় সে তার সৃষ্টিকারীকেই হত্যা করেছে। বেতাল, হাকিনী ও যক্ষিণী এরা তাই করে। উদ্দেশ্য সফল না হলে সৃষ্টিকারীকেই মেরে ফেলে এরা। ওই যে কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু।